একটা ড্রেসিং করছি আমি। এটা জাস্ট এই বায়োডিন দিয়ে ওয়াশের মতো হচ্ছে। গরম পানি দিতে বলেছে, আমি গরম পানি পাবো করে অসুস্থ মানুষ, এত কষ্ট করতে পারতেছি। আমার এখনই যান বাইরে যেতেছে, কেউ সহযোগিতা করে না আমাকে। আমি মানুষ বলে দিন শেষে একা। আমি বলি আমি সারাদিনই একা, রাতেও একা, দিনেও একা, দিন শেষেও একা, দিনের মাঝেও একা। একা এসেছি, একা চলে যাব। একা এসেছি এইভাবে ভবলীলা সাঙ্গ করে, এ ভুবন ত্যাগ করে একাই যাব চলে। কেউ যাবে না সাথে, কেউ যাবে না পাশে, কেউ হবে না সঙ্গী আমার। এখনই নাই সঙ্গী, আছে মাত্র নামের সঙ্গী। কাজের কোনো দেখা নাই, যার সঙ্গে কোনো ভালোবাসা নাই, তার সঙ্গে আর কিছু সঙ্গী। সমাজের সংসারের ভয়ে, মান সম্মানের ভয়ে সংসেজে আছি, সংসেজে সংসার করতেছি। এটাই, আর কিছু না। আরও কাজ বাকি আছে, দেখতে পাবেন। আমার এটা হচ্ছে জাস্ট বায়োডিন দিয়ে ওয়াশ করা। এরপরে আবার ওই জায়গাটা বলছে মলম দিতে হবে, অয়েন্টমেন্ট লাগাতে হবে। কেউ আমাকে একটুকু সহযোগিতা করে না, কেউ আমাকে একটুকু সহযোগিতা করে না। করবেই বা কেই বা আছে আমার? মা বাবা থাকলে আমার মা অন্তত আমাকে হেল্প করতেন, আমি নিয়ে আসতাম বাসায়। এখন বউ তো বাবা বিশাল ব্যাপার। নবাব সলিমুল্লার বেটি, এখন নবাব আহসানুল্লার আরও কি আত্মীয় মনে হয়। আমার কাজ করাইলে তো আমার খবর আছে, আমাকে কাজ করে অনেক কাজ করে। সকালে উঠে চা পানি বানিয়ে এই স্কুলে যাই, নিজের বাচ্চা রেডি করে। আমি যখন অফিসে যেতাম, আমার বাচ্চা দিতে পারত না, এরা মা মেয়ে দুজনে ভাগ নিতে পারত। আমার বাচ্চা দিতে নাকি কষ্ট হতো, এই জন্য আমি অসুখ আরও দ্বিগুণ হারে জ্যামিতিক হারে বেড়েছে। গাণিতিক হার আর জ্যামিতিক হার হতে মনে আছে, যারা অর্থনীতি পড়েছেন। জনসংখ্যা বাড়বে, জ্যামিতিক হারে, অর্থ সম্পদ বাড়বে গাণিতিক হারে, এরকমই মনে হয়। যাই হোক, এবং পরে একটা কথা বলা হয়েছে, ধ্বংস হবে নিজেরাই মারামারি করে কাটাকাটি করে। সে কথাটাও রবার্ট ম্যালথাস বলে দিয়ে গেছেন, অর্থনীতির জনপ্রতিনিধি ছিলেন। হয়তো বা উনিও অর্থনীতি জানেন না, আইডা মিস্ট্রিক মনে অর্থনীতির জন্য। আমার এখন মনে হয় করতেছে, আসলে শিওর হতে পারতেছি না আমি কোনো কিছু। কিছু মনে হয় আমার ছুটি মন্দির হবে না মনে হয়, আমার বেতন হবে না মনে হয়, আমাকে বাঘে খাই ফেলবে মনে হয়, আমি মানুষ না মনে হয়, আমার কোনো যোগ্যতা নাই মনে হয়। হ্যাঁ, এরকম মনে হওয়ার তালে আছি আমি। মনে হওয়া থেকে বের হব কখন শিওর হব যে স্ট্রেট ফরওয়ার্ড বলবো যে দিস ইজ কারেক্ট, দিস শুড বি ডান। এই কথাটা আমি কখন বলতে পারবো? দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস শুড বি ডান, আদারওয়াইজ গো। কখন পারবো আমি, কখন মরদ তোলা হব? এখনও মরদ তোলার কাজ করি, বাট মরদ তোলার মধ্যে একটা সামাজিক অলঙ্কার আছে না, সামাজিক একটা ব্যাপার আছে না সমাজের। আমরা তো সামাজিক জীব, আমার মা বাবারাও তো সামাজিক জীব ছিলেন, সমাজবদ্ধ প্রাণী ছিলেন। সেই হিসেবে আমরাও তো সমাজবদ্ধ প্রাণী। আমরা তো সমাজের বাইরে গিয়ে কিছু করতে পারি না।
কিন্তু কোনো নতুন রেকর্ড করতে পারি না। খারাপ ভালো আমি দাঁত খান্দানোর উপরে গিয়ে কোনো নতুন রেকর্ড বাঁধতে পারি না, করতে পারি না, কারণ আমার ওষুধ দরকার নেই। আমার যা হওয়ার হয়ে গেছে, কপালে যখন করা যায় না খান্দ হিসেব করে খেয়ে ফেলছি। এটা সবাই জানেন, বন্ধুবান্ধব আত্মীয় স্যারেরা সবাই জানেন। কেউ জানেন, কেউ জেনে না জেনে ভান করেন, কেউ দেখে দেখে ঘুমালে জাগানো যায় না, আর দেখে দেখে থাকলে বুঝে যায় থাকতে হবে না। কেউ যদি দেখে দেখে ঘুমায় না, আমি তাকে কী করে যাবো? এটা একটা কথা না, হয়তো কেসি দরকার, আমি কেসি করতে পাবো। আমার ব্যান্ডেজের আরও দরকার, সমস্যা। আমার আপাতত এটা দিয়ে রাখার দরকার এই কয়েক মিনিটের জন্য। আমি গোসল করতে পারতেছি না প্রায় 10-15 দিন হচ্ছে। কারণ হচ্ছে আমার সারা গায়ে এই যে ঘাগুলো ছয়ে গেছে। যেমন আমার পায়ে দেখালাম, আমার রানে, আমার সর্বাঙ্গে আমার এরকম দাগ হয়ে গেছে। আমি বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। ডাক্তার সাহেবকে বলছি, ডাক্তার সাহেব চিকিৎসা দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন। এখন রেজিস্টার্ড চিকিৎসক বুঝতে হবে আমাকে। আমি এতদিন চিকিৎসা করলাম রেজিস্টার্ড চিকিৎসক আমি পেতে পারবো। কোন বেশি গেলে পাবো, তাহলে আমি বেশি গেলে তার দেখা পাবো, এমন একটা কথা। ওখানে গেলে পাবো তারে, যদি পেতাম তারে নিয়ে আসতাম বাঁধিয়া ওরে, নিয়ে আসতাম বাঁধিয়া ওরে, নিয়ে আসতাম বাঁধিয়া। আসলে এটা আমি ফাইনালি বাদ দেবো না। ফাইনালি বাদ দিলে এটা চাপ খেয়ে আরও ব্যাটকা হয়ে যায়। হ্যাঁ, চাপ খেয়ে ব্যাটকা হয়ে যায়। এখানে এগুলো 2-3 বার করে ইনফেকশন হয়েছে, 2-3 বার করে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, বারবার খালি। এখন আবার আবার হচ্ছে, এটা 2 বার, এখন 3য়-বার জিনিসটা নতুন ইউটার্ন নিচ্ছে, নতুনভাবে আবার আগাচ্ছে। এখন আপনারাই বলেন, আমার ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, আমার ফ্যাটি লিভার, আমার কোলেস্ট্রল, আমার হার্টের ব্যথা, বুকের ব্যথা, মাথা ব্যথা, আমার এই যে রিসেন্টলি ধরা পড়লো এই যে পায়ের গোড়ালিতে গ্যাংগ্রিন রোগ ধরা পড়লো। আচ্ছা, যাই হোক, গ্যাংগ্রিন রোগ উনি এই ড্রেসিং করে এখন ওষুধ টষুধ লাগাতে বলছেন, তাও 15 দিন হয়ে গেছে। তারপরে পাইলো ডায়ালাইসিসের ফার্স্ট স্টেজ, এটা কনফার্ম হওয়ার জন্য আবার পরীক্ষা দিয়েছে। রিপোর্ট এখনও নিতে পারিনি, টাকা পয়সা হাতে নেই, যেটা সত্য কথা। আমি টাকা পয়সা হাতে নেই। আপনারা বিশ্বাস করবেন কেন জানি না, আমি ডাক্তারকে 4-5 বার পরে গিয়ে একবার টাকা দিই। ডাক্তার আমার দুঃখ বুঝেন, আমার হাতে টাকা নেই বললে উনি কিছু বলেন না। উনি চিকিৎসা করতে করতে একটা সম্পর্ক হয়ে গেছে। আমি যখন দিই তখন নেন না তা না, আমি ওনার কাছ থেকে উল্টে টাকা নিয়ে চলে আসি হালাত নিয়ে। ওনার ডাক্তারিতে ধরেন 20-30 হাজার টাকা ইনকাম করতেছে, 1000-2000 টাকা আমি চাইলাম। একই এলাকার মানুষ, হাটদারের মানুষ, উনি ডাক্তার, আমি ব্যাংকার, উকিল, তো সম্মান করে। আমার 10 বছরের জুনিয়র বাই এজ, এই জন্য উনি আমাকে সম্মান করেন। এবং জাতিগতভাবে ন্যাচারালি একটা পোলাইটম্যান, বড় হৃদয়সী এবং রোগী বান্ধব একটা ডাক্তার। সময় নিয়ে রোগীদের দেখেন। ওনাকে আমি স্পেশালিস্ট করার কারণ হচ্ছে ওনার সিসিডি বারএম আছে, পিজিটি হৃদরোগ আছে ট্রেনিং, তারপরে এমবিবিএস বিসিএস তো আছেই, এরপরে আছে ওনার এই নিউরো মেডিসিনের উপর ট্রেনিং, শিশু রোগের উপর ট্রেনিং। আর কি লাগে? আমার তো 3টাই পাচ্ছি, ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা সবগুলো তো ওখানেই পাচ্ছি। সিসিডি বারএম আছে,
ডায়াবেটিসের জন্য, প্রেশারের জন্য তো এমবিবিএস একটা যথেষ্ট। আর এদিকে হার্টের জন্য উনি আছেন ট্রেনিং প্রাপ্ত। এদিকে আবার এই যে নিউরো মেডিসিন যেগুলো মাথা ব্যথা ট্যাথা করে ওগুলোর জন্য উনি আছেন। তো এই কারণে আর আমার শহরে যাওয়ার মানুষের অভাবে আমার একবার শহরে যেতে 2,000 টাকা গাড়ি ভাড়াই হয় না। আমি লোকাল গাড়িতে যেতে পারি না, আমার লোকাল গাড়ি ঠেলাঠেলিও ভালো লাগে না। আর দেখা যাবে আমার 500-1,000 টাকা বাঁচানোর জন্য আমার 10-20,000 টাকা খুঁয়ে যাবে। আমার মোবাইল চুরি হয়ে যাবে। অলরেডি সিএনজি থেকে পর্যন্ত মোবাইল চুরি হয়ে গেছে। আমি কী করবো? আমার কপালের ফের। আমার সাথে বন্ধুত্ব করে সেই চুরি করে মোবাইল দুইটা ছিল, একটা নেই, আরেকটা সিএনজি চলে যাওয়ার পরে বলে মোবাইল কই। তখন তো আর খোঁজার সুযোগ নেই। আমি বলতে দুইটা মোবাইল তো মাঝখানে ছিল, আমার একটু জীবনে আসছিল, আমার রাতে ঘুম হয়নি। ওই হিসাবে আমি ডিভিশনাল অফিসে গেছিলাম। তখন ওই দিনেই আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। যাক, সে কথা, দ্যাটস এ লং হিস্ট্রি। আমার এই করুণ কাহিনী শুরু। আমার এখন প্রতি মাসে অনেক টাকা এই ডেট মানে ঋণ পরিশোধ করতে হয়। 10, 20, 30, 40, ওখানে 40,000, 10,000 দিয়ে 1,00,000 টাকা পাইলে তারে 10,000 টাকা দিই। ওভাবে আমার সব কিছু এখন এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে টাকার অভাবে। আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডগুলোর এই ডিফল্টার লিস্টে চলে যাচ্ছে। বাঁচিয়ে রেখেছি গত মাস পর্যন্ত, এই মাসে হয়তো আর বাঁচাতে পারবো না। যাক, কী করবো, টাইটানিক জাহাজ ডুবে গেছে, কিছু করতে পারে নাই। সেদিন একটা বিমান বাহিনীর বিমান ডুবে গেছে, একজন তরতাজা প্রাণ যুবক, আমার 25 বছর, দ্যাট মিনস আমার হাফ বয়সের সমান। আমার 2 বছর পুরাইলে 50 বছর হবে, তাইলে হাফ সেঞ্চুরি করে ফেলতেছি আমি। তাহলে ওই তরতাজা প্রাণ চলে গেল নিঃশেষে, নির্বিঘ্নে। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, এরকম একটা কথা আছে না? আর আমি তো কি, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন। আমার মা বাবাকে পরীক্ষা করেছেন, ডায়াবেটিস দিয়েছেন, হ্যাঁ, প্রেশার দিয়েছেন, তারপরে বাবার ক্যান্সার হয়েছে। 5 বছর সার্ভাইভ করেছে। আমি ট্রিটমেন্ট যতটুকু আমার সাধ্যে কুলাইছে, আমি বেতন পেয়ে বাবার চিকিৎসার জন্য চলে যেতে বলতাম, আমি টাকা নিয়ে রাতে যেতাম। এরকম করে বাবা চিকিৎসা দিয়েছি, মাকে পার করেছি, বাবাকে পার করেছি, নিজেও চাকরি বাকরি করলাম, সচ্ছলতা আসলো। আবার কেন জানি আমি অসচ্ছল হয়ে পড়লাম। এটা আমার হয়তো কপাল দোষে কিংবা চলার দোষে, আমার দোষ স্বীকার করতে হবে। যাই হোক, আমি কারোর কাছে ভিক্ষা চাই না, দয়া চাই না, মায়া চাই না। আমি আমার ন্যায্য অধিকার চাই। আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা যেন বুঝে নিয়েন। আমার ন্যায্য অধিকারের আদায়ের ব্যাপারে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না, বাধা হয়ে দাঁড়ালে সমস্যা হবে। আমার এখানে সরকারি চাকরি বিধানাবলী বইটি আছে, এখানে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ আছে, এখানে গুলিস্তা বস্তা আছে, এখানে প্রফেসর শাখাওয়াত হোসেনের এই ছোটোদের সাধারণ জ্ঞানের ভাণ্ডার আছে। এগুলো দিয়ে আমি এই প্রোগ্রাম করি, লাইভ প্রোগ্রাম করি এবং পড়ি, সময় কাটাই। আমার যেহেতু চলার শক্তি নাই, আমি হাঁটতে পারি না, কোথাও যেতে পারি না বেশি দূর, আমি ঘরে বসে সময় কাটাই। এখন কিছুই করার নেই, আমার চাকরি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। জীবনের সাথে চাকরিটা আমার কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, কারণ ওখানে যেখানে আপনার ভিক্ষু লেগে যাবে মানুষ, সেখানে আপনার করার থাকবে না কিছু। এটা মনে রাখেন। এটা অফিসার হোক, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল, এসপিও, এসডিএম, ডিজিএম, জিএম, ডিএম, ডিএমডি, চেয়ারম্যান, মানে সবার ক্ষেত্রে যদি কেউ কিছু লাগে, তার শান্তি হবে না। আমারও শান্তি হচ্ছে না। আমি কি অপরাধ করেছি? আমাকে আল্লাহ পাক ওষুধ দিয়েছেন, আমি অসুস্থতা অবস্থায় ছুটি নিয়েছি, আমার ছুটিগুলোকে আটকায় রাখা হচ্ছে, 6 মাস পরে পাঠানো হচ্ছে, আবার ওখানে ফরওয়ার্ডিং দেওয়া হচ্ছে না, ওখানে আবার ওই সুপারিশ করা হচ্ছে না, ফটোকপি করে দিয়ে দেওয়া হচ্ছে, ওগুলোকে অ্যাটেস্টেড করা হচ্ছে না। এগুলো কি না জানার ভুল, নাকি ইচ্ছাকৃত ভুল? আমার মাথায় আসে না। নাকি আমাকে হয়রানি করার ভুল?
আমাকে হারাহারি করার এত মানুষ হলে একটা গুলি কিনে দিই আমি আপনাদেরকে, আপনারা আমাকে গুলি দিয়ে মেরে দেন, আমি একটা ওই নো অবজেকশন সার্টিফিকেট আগেই লিখে দিব যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নাই। হ্যাঁ, আপনারা সেটা করতে পারেন। আমি আর পারছি না, আমার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, ঠেকে গেছে। এখন আমার সামনের দিকে আগাইতে হবে, সামনে যাকে পাই তাকে নিয়ে তাড়া করতে হবে, আমাকে নিজেকে সেট করতে হলে। আপনারা আমাকে নিয়ে খেলিয়েন না। আমার ওই ইয়েগুলো আমি পাঠাবো, আমার ওই যে ডকুমেন্টগুলো মূল কপিগুলো আমি পাঠাবো আজকে কালকের মধ্যে। আমার এই ছুটিগুলো ফরওয়ার্ড করেন, আর বাকি কাজ আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ছুটি ব্যবস্থা করেন। ছুটি লিভ উইদাউট পে হোক, লিভ উইথ পে হোক, অথবা উইদাউট পে হোক, অথবা হাফ বেতনে, অর্ধ বেতনে, যেভাবে হয়, অথবা অসাধারণ ছুটি, অথবা সাধারণ ছুটি, যেই হয়। আমার অ্যাপ্রুভাল লাগতেছে। আমার এখানে শরীরেও ঘা, মনেও ঘা, অন্তরে ঘা, আমার চাকরিতেও ঘা, সব জায়গায় যদি আমার ঘা হয় আমি ওষুধ দেবো কোথা? আসসালামু আলাইকুম।